দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। আজকের এই আয়োজনটিতে সঙ্গে থাকছি আমি তানফির আহমেদ। ভিন্ন রকম সব সংবাদ দিয়ে সাজানো আমাদের এই বিভাগীয় খবর। আজকে আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। বিভাগীয় খবরের আজকের আয়োজনে শুরুতেই থাকছে গাজীপুর জেলার খবর। অসুস্থ এক বাবাকে জঙ্গলে ফেলে গেলেন তার সন্তানরা। নির্মম এই ঘটনাটি ঘটেছে ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরে। পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় অসহায় এই বাবার ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দায়। এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক সাকিব আলী সর্দার সন্তানদের সম্পত্তি লিখে দেওয়ার পর রাজধানীর বাড্ডায় বড় মেয়ের বাসায় থাকতেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে বড় মেয়ে ও জামাতা অন্য দুই সন্তানের সাথে পরামর্শ করে বাবাকে নিয়ে যান গাজীপুরের বিকে বাড়ি বৃদ্ধাশ্রমে। বেশি অসুস্থ থাকায় রাখতে অপারগতা প্রকাশ করে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। এরপর বাবাকে বাড়িতে না নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে জঙ্গলে ফেলে রেখে যান সন্তানেরা। আইছিলাম বৃদ্ধাশ্রমে রাহে নাই, অসুস্থ থেকে রাহে নাই। পরে বৃদ্ধাশ্রমে আইছি হোতাপাড়া আইয়া মায়েরা ফালা দিয়ে গেছে। পরে দোকানদাররা মিলিয়ে দিলে বেড়ারা খাওয়া দাওয়া করাইছে। আর গাজীপুরের থানার ওসি এখানে দিয়ে গেছে। এরপর 3 দিন কাটে সেখানেই। স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রথমে মেডিসিন ওয়ার্ডে ছিল, পরবর্তীতে মেডিসিন ওনারা ইভ্যালুয়েট করে দেখে মনে হয়েছে এটা সার্জিক্যাল কেস, পরে সার্জারিতে রেফার করে। রুগীটা ক্যাথেটার করা আছে। রুগী রাতে একটু এলোমেলো ছিল, যেটা আমরা বলি ডিসওরিয়েন্টেড ছিল। এখন রুগী ওরিয়েন্টেড, মানে টাইম প্লেস পারসন কোথায় আছে কী আছে এগুলো বুঝতে পারছেন। বয়স 65। এই বয়সে সাধারণত প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, মানে সেই জন্য ওইটাই ইভ্যালুয়েট করার জন্য ওনারা প্রিপারেশন নিচ্ছে। এখন রুগীর অবস্থা ভালো। ঘটনা জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। আমার সন্তান যদি আমার এই অবস্থা নিয়ে জঙ্গলের পাশে ফেলে রাখে, আমি উঠতে পারতাম না, আমি চলতে পারতাম না, কিছু খাইতে পারি না, আর আমার যদি এইভাবে ফেলে রাখে তখন আমার মনে হতো এরকমই লাগবে। এটা দেখা এত খারাপ লাগছে, এটা বাসায় প্রকাশ করার মতো না। এই ধরনের সন্তানদের কঠিন শাস্তি হওয়ার দরকার, যাতে এইরকম একটা দেখা আরও যেন হাজারটা ভালো হয়। সামান্য কিছু জমির লোভে এই সন্তানরা তাকে এইভাবে জঙ্গলে ফেলে গেছে। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি এই সন্তানের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যেন কোনো সন্তান তার বাবা মাকে কখনো এইভাবে ফেলে রেখে না যেতে পারে। মৃত্যুর আগ পর্যন্ত সাকিব আলী সর্দারের দেখভালের দায়িত্ব নিয়েছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম। আমার কাছে আসে, সংবাদ পাওয়ার পরে আমি আমার অফিসার পাঠিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাজউদ্দিন হাসপাতালে ভর্তি করি। তার চিকিৎসার জন্য সার্বিক খোঁজখবর নেই এবং ডাক্তার আশ্বস্ত করেন যে এই যে চিকিৎসাগুলো এখানে সম্ভব, আর বাকি যে চিকিৎসাগুলি সেগুলি আমরা বাইরে থেকে সাপোর্ট দিয়ে আমরা সেগুলি শেষ করব এবং সে যতদিন বেঁচে থাকবে আমাদের পুলিশ সাপোর্ট করবে। আমি তার সন্তান তুল্য হিসেবে আমি তার সেবা যত্ন করব। শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামে বাড়ি সাকিব আলী সর্দারের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গাজীপুর জেলার পর এবারে আপনাদেরকে জানিয়ে দেব মুন্সিগঞ্জ জেলার খবর। শুধুমাত্র নামের কারণে গেল 16 বছর ধরে সব ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত মুন্সিগঞ্জের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়টি। বরাদ্দ চেয়ে সকল দপ্তরে শতাধিক চিঠি দেবার পরও মেলেনি আশানুরূপ সাড়া। তাই চরম বৈষম্যের শিকার হয়েছে এই বিদ্যালয়টি, বলছেন এলাকাবাসী। সংস্কারের অভাবে খুলে পড়ছে শ্রেণীকক্ষের পলেস্তরা, ফ্লোর নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে গর্ত, দেয়ালে উকি দিচ্ছে ফাটল, নেই পর্যাপ্ত লাইট, ফ্যান ও বেঞ্চের ব্যবস্থা। এসব প্রতিকূলতার মাঝেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। এই চিত্র মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1994 সালে। 2008 থেকে 2024 টানা 16 বছরে প্রতিষ্ঠানটির উন্নয়নে একটি টাকাও বরাদ্দ দেয়নি বিগত আওয়ামী লীগ সরকার। শিক্ষক ও সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থাকায় এই দৈন্যদশা প্রতিষ্ঠানটির।
আমাদের স্কুলের নাম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। এই নামের কারণে আমরা দীর্ঘদিন যাবৎ কোনো উন্নয়ন পাচ্ছি না আমাদের স্কুলে। এই মেয়েদের জন্য আলাদা বাথরুম চাই, আমাদের স্কুলের চারিদিকে দেওয়াল চাই, দরজা চাই, গেট চাই। স্কুলের প্রাঙ্গণে আমাদের একটা রাস্তা নেই, আমাদের খোলা প্রাঙ্গণে মেয়েদের উত্ত্যক্ত করা হয়, আজে বাজে বখাটে ছেলেরা তাদের ইফটিজিং করে। আমাদের স্কুলে জানালা নাই, দরজা নাই, বেঞ্চের অনেক কষ্ট করতে হয়। যতই আমরা ভালো শিক্ষকরা পড়াশোনা করাই না কেন বা শিক্ষাদান করি না কেন, তাদের মনে একটা হীনমন্যতা কাজ করে যে আমাদের স্কুলের বেঞ্চগুলো ভালো না, আমাদের স্কুলের ফ্লোরগুলো ভালো না। আর আগামীতে যেই সরকারি আসুক না কেন, তাদের কাছে আমার আকুল আবেদন, শিক্ষার্থীদের কথা ভেবে আপনারা আমাদের এই স্কুলের দিকে একটু সজাগ দৃষ্টি দেন। প্রতি বছর ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফলের দিক থেকে সদর উপজেলায় বিদ্যালয়টির প্রথম ও দ্বিতীয় অবস্থান থাকলেও বিবর্ণ চেহারা প্রতিষ্ঠানটির। স্কুলটিতে একসময় 1000-এরও বেশি শিক্ষার্থী ছিল, তা এখন কমে দাঁড়িয়েছে মাত্র 450-এ। আমরা অন্য সব স্কুলে সব কিছু পাই, কিন্তু আমরা পাই না। আমরা অনেক কষ্ট করে পড়ালেখা করছি, বৈষম্য শিকার হচ্ছে আমরা অনেক। এই নামটার কারণে আমাদের স্কুলটা অনেক দুর্বল হয়ে গিয়েছে। পানির অবস্থা বেশি ভালো না, পানির ভিতরে আয়রন জমা, এই পানি খাইলে মানুষের টাইফয়েড রোগ হইতাছে। আমাদের এই সমস্যার কারণে আমাদের লেখাপড়ার মান নষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে আমাদের স্কুলের কোনো উন্নয়ন আমাদের চোখে পড়ার মতন ঘটেনি। হ্যাঁ, এখানে আমরা দীর্ঘদিন অবহেলিত। আমাদের স্কুলের রাস্তা থেকে দেখলে স্কুলের পরিবেশটা খুবই নিম্নমানের। বিদ্যালয়ের আশেপাশে যেমন স্যানিটেশন ব্যবস্থা খুবই খারাপ। আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ায় যতটুকু ভালো ছিল, হ্যাঁ, এই পরিবেশগত কারণে আমরা দিন দিন পিছিয়ে পড়তেছি। প্রধান শিক্ষক জানালেন, গত 16 বছরে উন্নয়ন বা সংস্কারে আর্থিক সহযোগিতা চেয়ে সরকারি বেসরকারি বিভিন্ন অধিদপ্তরে পাঠানো হয়েছিল শতাধিক চিঠি, অথচ এখনো মেলেনি তার কোনো সুরাহা। প্রথম অবস্থায় এই বিদ্যালয়টির অবস্থান খুবই ভালো ছিল। সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর নামের কারণে বিগত 16 বছরে স্কুলটি ধুকে ধুকে আস্তে আস্তে নিশ্চিত করার জন্য একটি পূর্ব পরিকল্পনা করেছিল বিগত সরকার। কিন্তু আমরা বিভিন্ন অফিস আদালত, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর এবং ডিজি মহোদয়ে সাহায্যের আবেদনে প্রার্থনা করেছিলাম প্রায় শতাধিকের উপরে, কিন্তু কোনো ভূমিক্ষেপ করা নেই। আওয়ামী লীগ সরকার আমলে স্কুলের যে নির্ধারিত 80 থেকে 90% একটি মাঠটি ছিল, সেই মাঠটিও তারা পতনের আগ মুহূর্তে তারা এটা জোর করে মাঠটি দখল করে নিয়ে এখানে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ করেছে এবং আমাদের স্কুলের খেলার মাঠটাকে তারা বঞ্চিত করে। এদিকে দীর্ঘ সময় বৈষম্যের শিকার শিক্ষা প্রতিষ্ঠানটির বরাদ্দ বঞ্চিতের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন সকল প্রতিষ্ঠানই সমানভাবে বরাদ্দ যাওয়ার কথা। এখন কর্তৃপক্ষ কেন এই প্রতিষ্ঠানটিতে বরাদ্দ দেয়নি, এটা আমার অবস্থান থেকে তো আমি বলা টাফ, কারণ তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আর আমার দায়িত্ব নেওয়ার পর থেকে সকল প্রতিষ্ঠানে সমানভাবে আমি চেষ্টা করবো যেন সবাই সমান বরাদ্দ পায়। বৈষম্যের শিকার হয়েছে কিনা তা ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ প্রতিষ্ঠানের আশেপাশের যে সার্বিক পরিস্থিতি তা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না। শিক্ষার্থী যারা আছে তারাও ঠিক ওরকম সম্ভ্রান্ত পরিবারের বা ওরকম না। আমার ওখানে একটু দুর্বল পরিবারের সদস্য শিক্ষার্থীরাই আছে। তবে আমাদের সবসময় টার্গেট থাকবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যাতে কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়। সার্বিক বিবেচনায় সকল প্রতিষ্ঠানই যেন উন্নয়নের সকল সুযোগ সুবিধা পায়, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব। শ্রেণীকক্ষ ও ভবন সংস্কার সহ নতুন ভবন নির্মাণ এবং সরকারিকরণের মাধ্যমে দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বৈষম্যের শিকার প্রতিষ্ঠানটিকে নতুন রূপ দেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে জানিয়ে দেব রাজবাড়ী জেলার খবর। কাজ শেষ না করেই চলে গেছে ঠিকাদার, আর এর ফলে রাজবাড়ীর কালুখালী উপজেলার একই সড়কের 2টি সেতুর নির্মাণ কাজ যথাসময়ে শেষ হয়নি। বিকল্প পথ দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গত 3 বছর ধরে এই সেতুটি নির্মাণ কাজ বন্ধ রয়েছে। যান চলাচলের জন্য যে বিকল্প সড়কটি নির্মাণ করা হয়েছে সেটি আসলে যানবাহন চলাচলের জন্য অনুপযোগী। ফলে এই সড়ক দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী বলছে এখানে এই বিকল্প সড়ক দিয়ে চলতে গিয়ে কিন্তু দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটেছে, হতাহত
হয়েছে অনেকে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি রাজবাড়ী কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রাম, এবং এই সেতুটির পাশেই আরেকটি সেতুও কিন্তু একই অবস্থা, গত 3 বছর ধরে নির্মাণ কাজ বন্ধ। আমরা আসলে স্থানীয় মানুষ যারা এই রাস্তা দিয়ে চলাচল করে, রাজবাড়ীর কালুখালী এবং পাংশা উপজেলার মধ্যে এই আঞ্চলিক সড়কটি, একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এখানে দুর্ঘটনা এবং এই দুর্ভোগের বিষয়গুলো। আমরা যে চলাচল করতেছি খুব কষ্ট হচ্ছে আমাদের, বুঝছেন। এই আজ 2 বছর খুব একেবারে আমার আজাব যাচ্ছে। আর এ তো একের পর এক অ্যাক্সিডেন্ট হইতেই যে এ তো ধরেন মানুষের যে অসহ্য সীমা ধরেন পার হয়ে গেছে। ধরেন এই দুটা ব্রিজ তো আজকে দীর্ঘ 2-3 বছর দেখতেছি যে অকার্য হয়ে পড়ে রয়েছে, ঠিক আছে। এই যে আসা যাওয়ার খুব বিপন্ন, আর হইলেও মালামাল তো নিয়ে যেতে পারে না, ওই যে ধুলাবালিতে, ঠিক আছে, খুবই অবস্থা খারাপ। ভাই সমস্যা এনে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আমার মনে হয় সপ্তাহে একটা আছে, কম করে 50টা অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে। বড় বড় গাড়ি তো আসি ফিরে চলে যায়, আসলে একটা গাড়ি সেদিনকে আসে কয়েকবার অ্যাক্সিডেন্ট প্রায় করে নাই, আর ছোটো মোটো গাড়ি তো অনেক অ্যাক্সিডেন্ট করতেছে, মানুষ মারা গেছে। সরকারের কাছে আবেদন করছে যে আমরা রাস্তার কাজ শেষ হওয়ার কথা 2022 সালে শেষ হওয়ার কথা, এখন 24 সাল চলতেছে। এই 24 সালেও এখনও কোনো কাজই দেখি না। এখানে রড দেখছিলাম, রডও দেখি নাই। এখন রড কি মানুষে নিয়ে গেছে না কিছু নিয়ে গেছে এটাও আমরা জানি না। এখন আমরা সরকারের কাছে আমরা আবেদন করছি যে রাস্তার কাজ দ্রুত সারার জন্য। আমরা উপজেলা প্রকৌশল বিভাগ থেকে যেটি জেনেছি যে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 2022 সালের 6 ফেব্রুয়ারি এই সেতু দুটির নির্মাণ কাজ শুরু হয়, এবং নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের 6 সেপ্টেম্বর। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান অল্প কিছু কাজ করেই কাজ কিন্তু একদম বন্ধ রাখে এবং ফেলে রাখে, এবং তারপর থেকেই কিন্তু এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে মানে ঠিকাদারের মানে গাফলতির কারণেই ধরা যায় যে দীর্ঘদিন ধরে এটা ব্রিজের কাজ না করে ফেলে রাখে। তখন আমরা এই কাজটি আবার বাতিল করার পর আমরা রিটেন্ডার করি, এবং রিটেন্ডার করার পরে যে বর্তমান যে ঠিকাদারের কাজটা পায় এবং তার অনুকূলে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। তবে আমরা 2-3 দিনের মধ্যে এই কাজটি আর কি শুরু করব, যে পেন্ডিং কাজটুকু ছিল। নির্দিষ্ট সময়ে এই সেতু দুটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় এই অঞ্চলের মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। স্থানীয়রা বলছে এই সেতু দুটির কাজ বন্ধ থাকার কারণে এই এলাকার কৃষিপণ্যও বাজারজাতকরণে তাদেরকে নানামুখী দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবাসহ ফায়ার সার্ভিসের গাড়িও এ এলাকায় প্রবেশ করতে হয় অন্য সড়ক দিয়ে। ফলে দ্রুত সময়ের মধ্যে এই সেতু দুটির কাজ শেষ করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছে তারা। সুমন বিশ্বাস, চ্যানেল 24, রাজবাড়ী। দর্শক, এবারে জানিয়ে দেব মাদারীপুর জেলার খবর। মাদারীপুর কারাগারে দৃষ্টিনন্দন এক মসজিদ নির্মাণ করে মুসল্লিদের ভূয়সী প্রশংসায় ভাসছেন মাদারীপুর কারাগারের জেল সুপার। মুসল্লিরা বলছেন কারাগার নতুন করে নির্মাণ করায় সেখানে কোনো মসজিদ না থাকায় নামাজ পড়তে বেশ অসুবিধা হচ্ছিল স্থানীয় মানুষসহ বন্দীদের দেখতে আসা আত্মীয় স্বজন এবং কর্মচারীদের। দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ করা হয়েছে মাদারীপুর জেলা কারাগারের ভেতরে। 40 ফুট লম্বা ও 30 ফুট চওড়া চকচকে মসজিদটি তৈরিতে মূল উদ্যোগ নেন জেল সুপার তুহিন কান্তি খান। সনাতন ধর্মাবলম্বী হয়েও মসজিদ নির্মাণের এই ঘটনাটি বেশ সাড়া ফেলেছে জেলা জুড়ে। জেলা কারাগারটি সদর উপজেলার ঘটমাঝিতে। এখানে 6 বছর আগে 13.5 একর জায়গার উপর নির্মাণ করা হয় 500-রও বেশি মানুষের ধারণ ক্ষমতার নতুন কারাগার। নতুন কারাগারটি বড় পরিসরে নির্মাণ হলেও মুসল্লিদের নামাজ পড়ার জন্য কোনো জায়গা ছিল না। মসজিদ না থাকায় কারাগারের ব্যারাকের একটি কক্ষে নামাজ আদায় করতেন কর্মচারীরা। এ দৃশ্য দেখে খুবই মর্মাহত হন তুহিন কান্তি। পরবর্তীতে বিভিন্ন মানুষজনের কাছ থেকে টাকা সংগ্রহ করে নির্মাণ করেন দৃষ্টিনন্দন একটি জামে মসজিদ। টাকা পয়সা সংগ্রহ করে একটা মন্দির করার কথা ছিল, মানে মানুষ যা করে। আমাদের এই 64 জেলার মধ্যে মনে হয় আর এরকম হয় না। এটা সবচেয়ে দুষ্প্রাপ্য মনে করি আমরা। এই অসাম্প্রদায়িক চেতনা নিয়েই আসলে এমন একটা মহান উদ্যোগ, যেখানে মানুষ ইবাদত বন্দেগী করে, নামাজ আদায় করে, এমন একটা কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
এখানে আপনি দেখতে পাবেন যে এখানে প্রায় 200 ধারণ ক্ষমতা বা 200-250 নামাজি একসাথে নামাজ আদায় করতে পারে। এবং এই অত্র এলাকায় কোনো ধারে কাছে কোনো মসজিদ ছিল না। এই যারা বন্দি যারা দর্শনার্থী লোকজন আসছে তারাও এখানে নামাজ আদায়ের কোনো ভালো ব্যবস্থা ছিল না। আমাদের কর্মকর্তা কর্মচারী বা এলাকার অধিবাসীরা নামাজের আদায় করে ভালো ব্যবস্থা ছিল না। তো এমন একটা সুন্দর একটা কাজ আমি এখানে করতে পেরে আসলে নিজেকে ধন্য মনে করছি। মাত্র 4 মাসে প্রায় 35 লাখ টাকা ব্যয়ে মাদারীপুরে নির্মাণ করা হয় এই কারা জামে মসজিদ। এতে খুশি জেলার মানুষজন। ভিন্ন ধর্মের লোক হইলেও যে উনি সনাতন ধর্মের লোক, তারপরেও স্যারের যে কানেকশন মসজিদের জন্য কানেকশন করছে এলাকার উচ্চবিত্ত যারা দানশীল তাদের কাছে কোনো পদ পদবি নিজের পদ পদবি তাকায় নাই। স্যারে মানে নিজের পদ পদবিতে না তাকায় উনি যে আল্লাহর গড় একটা মসজিদ হবে এটার জন্য মানে দিনে রাতে অক্লান্ত পরিশ্রমের দিকে নজর দিলেন। এরকম লোক যদি বাংলাদেশের দিয়ে একজন থাকে তাহলে সেই জায়গায় কাজ হয়, কিন্তু এর মতন এরকম পরিশ্রম দিয়ে অল্প টাইমে মসজিদ করা অনেকেই কঠিন। মসজিদটিতে আরও রয়েছে অজুখানা, শৌচাগার, গোসলখানা সহ ইমাম মুয়াজ্জিনের আবাসনও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে জানিয়ে দিব ফরিদপুর জেলার খবর। পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুর। তারপরও নভেম্বর এবং ডিসেম্বর মাসে পেঁয়াজের ঘাটতি পড়ে এখানে। মুড়ি কাটা পেঁয়াজ ইতিমধ্যেই বাজারে উঠেছে, তবু দাম কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে। আচ্ছা, মাটিটা ফেলতে হবে তাই না? বিপ্লব পেঁয়াজ। গ্রীষ্মকালীন এই পেঁয়াজ ভাগ্য বদলে দেবে কৃষকদের, এমনটাই আশা ফরিদপুরের পেঁয়াজ চাষিদের। যেখানে 1 বিঘা মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদন করতে খরচ হয় 1,20,000 টাকা, আর সেখানে এই বিপ্লব পেঁয়াজ 1 বিঘা জমিতে মাত্র 30,000 টাকায় উৎপাদন সম্ভব। খরচ কম আর লাভ বেশি হওয়ায় এই পেঁয়াজ চাষে ঝুঁকছেন চাষিরা। আমাদের এই বিপ্লব পেঁয়াজটা গ্রীষ্মকালীন ফসল, এই ফসলটা আমাদের মুড়কাটা পেঁয়াজ লাগাইতে অনেক খরচ হয়। এই পেঁয়াজটায় আমাদের অনেক খরচ কম হবে, লাভবান বেশি এবং ফলনও বেশি। 33% আমাদের এই পেঁয়াজ 100 মণ হবে। রোপণ করার 68 দিনের মাথায় তুলছি। যেখানে মুড়ি কাটা পেঁয়াজ খরচ লাগে 1 লাখ টাকা, সেখানে 25,000 টাকা খরচ করছি। এর উৎপাদন হবে 33 শতকে 100 মণ বা 100 মণের উপরেও যাইতে পারে। এটা লাগাচ্ছি বিপ্লব জাত। এই জাতটা খুব উন্নত মানের। এর 1 কেজি পেঁয়াজ কিনতে হলো, আমরা কিনছি আর কি 5,000 টাকা করে। আর জমির চাষ হয়তো লেবার টেবার দিয়ে আমার 30,000 টাকা মতো পড়ছে। আমরা আশা করতেছি যে আমার 33% 100 মণ হবে আর কি ইনশাল্লাহ। পেঁয়াজটা খুব উন্নত মান, ভালো, আমার কৃষকের জন্য খুব উপকার, তাতে 100 উপরে যাবে। আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজের দিকেও ঝুঁকে পড়েছে এবং এখানে আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এটা বিপ্লব নামের একটা গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত। তো এই জাতটা আবাদ করে এনারা আশা করতেছেন যে 100 মণের উপরে এনারা ফলন পাবেন 33 শতকের বিঘায়। তো এটা আমাদের অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমরা মনে করি যে পেঁয়াজের সংস্কৃতিটা এই ফরিদপুর অঞ্চলে বিদ্যমান। ভিন্ন জাতের এ পেঁয়াজের এক একটির ওজন 150 গ্রামের উপরেও হয়ে থাকে। জাতটি পানি সহনীয় হওয়ায় পচনও ধরে না খুব একটা, ফলে সার ও কীটনাশকের ব্যবহারও কম। এই পেঁয়াজটি কিন্তু অলরেডি বাজারে আসতে শুরু করছে এবং আজকে যে আমরা এখানে একটি মাঠে আসছি গ্রীষ্মকালীন পেঁয়াজ, বিশেষ করে যেটা জাত হচ্ছে বিপ্লব, এবং কৃষকদের যে ভাষ্য এখানে তারা বিঘা প্রতি অর্থাৎ 33% প্রায় 100 মণের মতো পেঁয়াজ এখান থেকে উৎপাদন করা সম্ভব। এবং বাকি যে জমিগুলি আছে আমাদের 5,000 হেক্টর, এটা অলরেডি শুরু হয়েছে হারভেস্ট করা। এবং এই পেঁয়াজটি যদি বাজারে আসে তাহলে আমরা মনে করব যে পেঁয়াজের যে অস্থিতিশীলতা এটা অনেকটাই হ্রাস পাবে এবং পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণ করা সক্ষম হবে। প্রতি বছর এ জেলায় 4,600 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। তবে চলতি বছরে 6 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে আপনাদেরকে জানিয়ে দিতে চাই মানিকগঞ্জ জেলার খবর। বিগত শাসন ব্যবস্থায় যখন নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ে, এমন অবস্থাতে এক প্রকার অনাস্থা তৈরি হয় নির্বাচনী ব্যবস্থাকে কেন্দ্র করে। জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচন কোনোখানেই ভোটারদের তেমন একটা আগ্রহ দেখা যায়নি। তবে এইবার মানিকগঞ্জের কাঁচা বাজারের আড়তের এক নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে দেখা যাচ্ছে বেশ উৎসবের আমেজ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। সকাল থেকে রাত অবধি চলছে নির্বাচনী প্রচারণা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের সর্ববৃহৎ ভাটবাউর কাঁচামালের আড়তের ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচারণা চলছে।
আজ সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই আড়তের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে 125 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে আড়তের প্রত্যেকটি স্থানে ফেস্টুন, ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। এবার 9টি পদের বিপরীতে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুরব্বী এবং তরুণ ওরা সবাই মিলে উৎসাহ দিয়ে আমাকে প্রার্থী বানিয়েছে। তো আমি এই জন্য সবার কাছে আহ্বান রাখবো যে আপনারা আমাকে একবার ভোট দিয়ে দেখেন যে আমি পরিবর্তন আনতে পারি কি না। আমি নির্বাচিত হয়ে আমি এই আরদের এই কাজগুলো করতে চাই, এটা আমার আশা। বা আমি সবার সাথে মিলেমিশে জানি ব্যবসা করতে পারি, আমি এটাই। এই আরদার ভাইরা যদি আমাকে এই নির্বাচনে নির্বাচিত করে, আমি আপনাদের কথা দিচ্ছি আমার কিছু উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আমার প্রতি ক্রুজ হাস মার্কায় সবার কাছে আমি আমার ভোট কামনা করি এবং কি আমাকে জানি সবাই নির্বাচিত করে এবং আমি তরুণ হিসাবে এই আরদের উন্নয়নমূলক কাজ করব। আড়তের নানান সমস্যার সমাধান ও উন্নয়নে ভোটাররাও যোগ্য প্রার্থী বেছে নিতে নানা হিসাব নিকাশ করছেন। তরুণ প্রজন্ম, তরুণ নেতৃত্ব আসুক, এইটা আমরা সম্মিলিতভাবে আমরা চাই। আমরা যারা ভোটার আছি, আমরা যোগ্য প্রার্থীকেই আমরা নির্বাচিত করি। 2020 সালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন ভাটবাউর এলাকায় আড়তটি প্রতিষ্ঠিত হলেও প্রথমবারের মতো এবার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরের আয়োজনে। কাল আবারও ভিন্ন রকম সংবাদ নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।